বারাণসী, যাকে আবার বেনারস নামেও চিনি। ভারতবর্ষের একটা আধ্যাত্মিক রাজধানী বলা হয় এই বেনারসিকে। তুলসীদাস তার রামায়ণ লিখেছিলেন এখানেরই একটা ঘাটে বসে, পরে সেই ঘাটের নাম হয় তুলসী ঘাট। 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ এই বারাণসী, যেখানে বিরাজ করেন বিশ্বের ঈশ্বর বাবা বিশ্বনাথ। এখানেই আছে দিন ও রাত্রিব্যাপী চলতে থাকা মণিকর্ণিকা ঘাটের শ্মশান। এখানে আছে বিভিন্ন ঘাটের ইতিহাস। এছাড়াও বারাণসী শহরের কিছু জায়গা ঘুরে দেখে নেওয়া যায় 1-2 দিনে। আর যারা আমার মতন খেতে ভালোবাসো, বারাণসী গিয়ে কিছু কিছু এমন খাবার আছে যেগুলো একদম মিস করবে না। তাই জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আজকে এই ট্যুর গাইডটা নিয়ে এলো সেই সমস্ত পুণ্যার্থীদের জন্য যারা কম খরচে বারাণসী ঘুরে আসতে চায়। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ট্যুর গাইডের ভিডিও। তাহলে চলো শুরু করা যাক আজকের এই 2 রাত 3 দিনের ট্যুর গাইডের ভিডিও। আমি এখন বসে আছি এই দশাশ্বমেধ ঘাটে। এখানে বসেই ভাবলাম তোমাদেরকে একটা নতুন কিছু উপহার দিই। বারাণসী আমরা কিভাবে আসব, বাই ট্রেনে আসব নাকি বাই রোডে আসব, কিভাবে আসব সেটা তোমাদেরকে প্রথমে একবার দেখিয়ে দিই। হাওড়া থেকে কিন্তু কিছু ট্রেন রয়েছে, যে ট্রেনগুলোতে করে তোমরা চলে আসতে পারবে সোজা বারাণসীতে, যেটা 12 থেকে 14 ঘন্টার মধ্যে তোমাদেরকে পৌঁছে দেবে। বারাণসী পৌঁছানোর জন্য হাওড়া থেকে বেশ কিছু ট্রেন ছাড়ে, তবে বেশ কিছু ট্রেন আছে যেগুলো সকালে বারাণসী পৌঁছে দেয়, আর কিছু ট্রেন আছে অনেক মাঝরাতে বা রাতের দিকে বারাণসী পৌঁছায়। তাই আমি তোমাদেরকে 2-3টে ট্রেন বলছি, যে ট্রেনগুলো খুব সহজেই বারাণসী কম সময়ে পৌঁছাতে পারবে। হাওড়া অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস ও হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেনগুলোতে করে তোমরা সকাল সকাল পৌঁছে যাবে বারাণসী। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনের বাইরে। স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে এখানে কিন্তু অনেক অটো টোটো পেয়ে যাব। दशाश्वमेध घाट जाने के लिए कितना लगता है ऑटो में? एक आदमी का 30 रुपीज़। एक आदमी का 30 रुपीज़। বললাম যে দশাশ্বমেধ ঘাটের কাছেই চলে যাব, ওখানে গিয়েই হোটেল বাগেরা নেব। বারাণসী তো পৌঁছে গেলাম। বারাণসী পৌঁছে এবার আমাদেরকে নিতে হবে হোটেল। হোটেল তাহলে কোথায় নেব? দশাশ্বমেধ ঘাটের কাছে নাকি মন্দিরের কাছে নাকি অন্য কোথাও দূরে? আমি তোমাদেরকে কিছু হোটেল দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অটো থেকে রাস্তায় এক জায়গায় নেমে পড়লাম, আর বারাণসীর এই গলির মধ্যে কিন্তু ঢুকে পড়েছি। আর এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে পায়ে হেঁটে 400-300 মিটারে পৌঁছে যাব দশাশ্বমেধ ঘাটের কাছে। একটা হোটেল দেখলাম অনলাইনে গোআইবিবোতে, তো এই হোটেলটার নাম হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউস। 301 আর 302 এই রুমটাকে বুক করলাম। এসি আছে কিন্তু রুমটায়, পাখাও আছে, টেবিল আছে, পুরো রাখার ব্যবস্থা একদম সুন্দর, বেশ সাজানো গোছানো কিন্তু জায়গাটা। রুমটার চার্জেস নিচে কিন্তু এখানে 1400 টাকা, অন্য সময় কিন্তু এটা 1500-1600 টাকা থাকে। আর আমরা সিজনেই এসেছি, এখন কিন্তু এখানে পুরো সিজন চলছে, তো অনেকটা কিন্তু চিপ রেটে পেয়ে গেছি। এই দেখো বিশালক্ষী পেইং গেস্ট হাউস। চলো তোমাদেরকে এইখানের রুম দেখিয়ে আনি। এই ভেতরে একটু ঢুকতে হয়। লোকেশনটা বলে দিই, এখানে একটা রেমন্ডের দেখো দোকান আছে, আর সব থেকে নিয়ারেস্ট লোকেশন বলবো এই যে রাস্তার যে মোড়টা, চৌমাথাটা, যেখান থেকে এই যে মন্দিরের রাস্তায় ঢুকে যেতে হয়, এইখান থেকে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে এই বিশালক্ষী, এরকম লেখা আছে চারিদিকে। তো এই রুমটার ব্যাপারে তোমাদের বলে দিই, এটা কিন্তু 799 টাকা করে এই রুমটা, কিন্তু একজনের জন্য। দুজন আসলে কিন্তু এই রুমটা হয়ে যায় 1000 টাকা, আরও 200 টাকা বেশি দিতে হয়। তো বেশ কিন্তু ভালো, ঠান্ডা আছে, এসিও চলছে। তোমরা কিন্তু এখানে এসেও থাকতে পারো যাদের বাজেট একটু কম। এই যে রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে পুরো 4 বেড। এই যে রুমগুলো আছে, এই রুমগুলোর ক্ষেত্রে যদি 4 জন থাকো এই রুমটার মধ্যে, তাহলে কিন্তু 1600 টাকা মতন পড়বে। দেখো হোটেল আরাম লেখা আছে। তো এই হচ্ছে কিন্তু রিসেপশন। 2500-1800। 1800 में कैसा रूम होता है? डिलक्स है। मतलब डिलक्स है, एसी या नॉन एसी? एसी है। एसी है। एंड सीजन में ये क्या होता है, मतलब सावन का जब मायने होता है? नहीं वो हम लोग का रेट सेम है। रेट का सेम है ना? कम होता है। হোটেল নেওয়া তাহলে হয়ে গেল। এইবার আমাদেরকে দুপুর রাত সকালের করতে হবে খাওয়া দাওয়া। এইবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার জনপ্রিয় খাবার দাবারগুলো ঠিক কোথায় পাওয়া যায়। খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর অপশান, অনেক রকমের খাবার দাবার কিন্তু পাবে আমরা যে জায়গাটায় আছি এই জায়গায়। আর দোকান প্রসারেরও কোনো অভাব নেই। সামনে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর এখানে কিন্তু পাওয়া যায় লস্যি, প্রচুর কিন্তু সস্তা, 20 টাকায় 6খানা এরকম মোমো খেলাম। মোমো খেয়ে এই দশাশ্বমেধ যে ঘাট আছে এই রাস্তাটায় চলে এসেছি। এখান থেকে আমরা যাচ্ছি এখন কাশীর যে সবথেকে বিখ্যাত চাটের দোকান
সেখানে চাট খেতে যাচ্ছি। দেখো চলে এসেছি কাশি চাট ভান্ডার, এটাই কিন্তু সব থেকে পপুলার একটা চাট খাওয়ার জায়গা। এই হচ্ছে কিন্তু কিছুটা রেড চাট, কোনোটাই কিন্তু 70 টাকার ওপরে নয়। আমরা যে চাটগুলো খাবো সেগুলো হচ্ছে 50 টাকা করে। আমাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে এই চাট। দারুণ বানিয়েছে, সবকটা চাট কিন্তু দারুণ খেতে। গোদলিয়া পান ভান্ডার, তো এখানের কিন্তু একটা পপুলার পান ভান্ডার। এদের দেখো গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত জায়গায় কিন্তু এদের পান নাকি খুব ফেমাস। অমিতাভ বচ্চনের যে গান ছিল পান বানারস বালা, এখানে নাকি বসেই নাকি বানানো হয়েছিল, লেখা হয়েছিল গানটাকে। जो डॉन पिक्चर का सॉन्ग है खैके पान बनारस वाला, वो पहले बना था यहाँ पे लिखे खैके पान गामा वाला, बाद उसको मॉडलाइज करके भी लिखा गया खैके पान बनारस वाला। আচ্ছা, এটা 30 টাকা গামা স্পেশাল। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। এই হচ্ছে সেই বিখ্যাত পান। চলো একবারে কিন্তু মুখে দিতে হবে, দারুণ খেতে। তো এখানে নিয়েছি, এই দেখো 1 প্লেট মটর আলুর তরকারি, এইটাই করে দিয়েছিল, যেটার দাম নিয়েছে 100 টাকা। আর প্রতি রুটি 10 টাকা করে পিস। গরম গরম রুটি রাত্রেবেলা তোমরা কিন্তু এই চত্বরে খাওয়া দাওয়াটা রাতের সেরে নিতে পারো। দেখো খিচুড়ি বানানো হচ্ছে, খিচুড়ি বাবা কা মন্দির। একটা প্লেট দাও দাদা। আচ্ছা, কোথায় বসবে? এখানে ও যে দিচ্ছে ওকে বলো। বারাণসীতে এলে এই খিচুড়ি বাবার খিচুড়ি না খেয়ে কিন্তু একদমই যাওয়া যাবে না, খুব জনপ্রিয়। মণিকর্ণিকা ঘাটের কাছ থেকে হেঁটে হেঁটে কিন্তু চলে এলাম রামঘাটের দিকে। আর এই রামঘাটে কিন্তু একটা বিখ্যাত কচুরির দোকান আছে। এই কিন্তু চলে এলাম রাম ভান্ডারের কচুরি খেতে। খুব জনপ্রিয় কিন্তু একটা দোকান, কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষ কিন্তু এখানে কচুরি খেতে ভালোবাসে। অনেকটা কিন্তু তাড়াতাড়ি আসতে হয়, 10টার মধ্যে নাকি শেষ হয়ে যায়, এরকম একটা তরকারি আছে। আর এই দেখো কচুরি, এই কচুরিটার দাম, এক পিসের দাম 30 টাকা। আর এটা কিন্তু পিওর ঘিতে তৈরি করা হয়। দেখো চলে এসছে এখন ব্লু লস্যি শপ, খুব জনপ্রিয় কিন্তু একটা দোকান। দেখো এখানে লস্যি কিন্তু খুব জনপ্রিয়। আর এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট বা আমাদের যে কাশী বিশ্বনাথ যে মন্দির, সেই রাস্তাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দারুণ খেতে। এখানে সবার এরকম পাসপোর্ট টাইপের ছবি লাগানো আছে, মানে প্রত্যেকের যারা যারা এসছে এখানে, যারা যারা ভিজিট করেছে, প্রচুর মানুষের কিন্তু দেখো এখানে ছবি আছে। তো এখানে কিন্তু যারা যারা আসছে তারা আমরা নিজেরাই ছবি লাগিয়ে দিয়ে চলে যায়। এটা কিন্তু বেশ ভালো লাগলো। পুরো দোকানটাই দেখো বেশ এরকম। তবে তোমরা 3 বেলাই অন্নপূর্ণা ভোজনালয়, যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে, সেখানে 3 বেলায় ফ্রিতে সুস্বাদু খাবার খেতে পারো। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সমস্ত কিছুই তোমরা এই অন্নপূর্ণা মন্দিরে পেয়ে যাবে। এই ভোজনালয়ের সন্ধান পাবার পর যেই কদিন বারাণসীতে ছিলাম, প্রতিদিন এখানেই সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া করেছি। এখানে কিন্তু খাওয়া দাওয়া অবশ্যই করবে, দারুণ একটা কিন্তু জায়গা। ব্যাস দেখে নিলে কি কি খাবার এখানে এসে খেতে হবে। রাতে আমাদের এবার মেন কাজ কি? কোনো কাজ নেই, রাতে এসে হোটেলে ঘুমিয়ে পড়া। সকালবেলা যাব আমরা সকাল সকাল পুজো দিতে মন্দিরে, কাশী বিশ্বনাথ মন্দিরে সকাল সকাল এবার পুজো দিতে যাব। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এবার চলে এলাম দ্বিতীয় দিনে তোমাদের বিভিন্ন রকমভাবে পুজো দিতে পারো। এক হচ্ছে রাত 2:30-3টের সময় উঠে পুজো দিতে পারো, বা ভোর 4টের সময় উঠে গিয়ে কিন্তু মন্দিরে পুজো দিতে পারো, বা যাদের 8টা-9টায় সময় হবে সেই সময়ে পুজো দিতে পারো। রাত 2-3টের সময় দিলে কি হবে, অনেকটা ফাঁকা থাকে। 4টে থেকে 5টার মধ্যে যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহটা কিন্তু ওপেন করা হয়। তোমাদের যদি ভালো লাগ থাকে আর কিছুটা টাকা কিন্তু ওখানে লাগে, দিলেই কিন্তু তোমরা ভিআইপির মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে একদম গর্ভগৃহে। মানে যেটা 300 টাকা দিয়ে পুজো দিতে হয় ভিআইপি, সেটা নয়। গর্ভগৃহ কিন্তু দিনে দুবারই খোলা হয়, একটা হচ্ছে সকালে, আরেকটা হচ্ছে বিকেলে। এখন হাঁটতে হাঁটতে চলে এলাম এই গোদলিয়া চৌরাস্তার কাছে। জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেলথ সেন্টার। আর এখান থেকে কিন্তু তোমরা যে টিকিটটা হয় 300 টাকার, যদি তোমরা তাড়াতাড়ি জেনারেল লাইন ছাড়া যেতে চাও, সেটাও কিন্তু তোমরা এখান থেকে 300 টাকার কুপনটা কেটে তারপরে ভেতরে কিন্তু তাড়াতাড়ি পুজো দিতে পারবে। অনলাইনে কিন্তু এই দর্শন করার যে কুপনটা হয় সেটাও কেটে নেওয়া যায়। সুগম দর্শনের জন্য কিন্তু 300 টাকা পার পার্সন লাগে। প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। এই হচ্ছে 4 নম্বর গেট।
তো গেটটা এখান থেকে বন্ধ ঠিকই, কিন্তু পাশ দিয়ে একটা জায়গা আছে যেখান থেকে তোমরা ঢুকে কিন্তু একদম ভেতরে চলে যেতে পারবে। তবে আমি তোমাদেরকে বলবো 1 নম্বর গেট দিয়ে যদি তোমরা যাও পেছনটা ঘুরে, সেক্ষেত্রে কিন্তু তোমরা মন্দিরটাকে ভালোভাবে দর্শন করতে পারবে, ছবি তোলার থাকলে ওখান থেকে ছবিও তুলতে পারবে। এখন যে এই মন্দিরের ভেতর আছি না, এখানে ঢুকতে গেলে আমাদের যে ব্যাগটা আছে এই ব্যাগটাকে প্রথমে করতে হবে জমা, না হলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না। আর মোবাইলটা নিয়ে যে গেটটা পর্যন্ত যাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই গেটের পরে কিন্তু মোবাইল নিয়ে আর যেতে দেবে না। তো আমার পেছনে হয়ে গেল সিকিউরিটি চেক, এখন এই রাস্তাটা দিয়ে যাব হচ্ছে মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ যে সোনার একদম চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু কাশী বিশ্বনাথ আছেন। আর দেখো কত পুণ্যার্থীদের ভিড়। একটুখানি এই মন্দিরের ওপেন কখন হয় আর কিভাবে তোমরা আরতি দেখবে সেটাও একটু বলে দিই। মন্দির কিন্তু রাত 2:30টার সময় ওপেন হয়ে যায়, মানে যারা যারা তোমরা মন্দিরে বাবাকে দর্শন করতে চাও না, তারা তোমরা কি করবে, রাত 12:30 1টার মধ্যে এখানে চলে আসবে, লাইনটা দিয়ে দেবে। লাইনটা দিয়ে 2:30টা থেকে কিন্তু তোমরা এই মন্দির দর্শন শুরু হয়ে গেল, মন্দিরের গেট ওপেন হয়ে গেল, তোমরা শুরু করে দিলে দর্শন। একটা আরতি হয় যেটাকে বলা হয় মঙ্গল আরতি, আমি এই যে লিস্টটা দিয়ে দিলাম, এইটা তোমরা একবার ফলো করে নাও। এই অনুযায়ী কিন্তু তোমরা দেখবে 3টে থেকে 4টে পর্যন্ত একটা মঙ্গল আরতি হয়, তারপরে 4টে থেকে কিন্তু 11টা পর্যন্ত যে জেনারেল মানুষ মানে আমাদের মতন মানুষরা তারা কিন্তু করতে পারবে দর্শন। তারপরে হয় কিন্তু ভোগ আরতি, বাবাকে প্রসাদ দেওয়া হয়, সেই ভোগ আরতি হয়। ব্যাস পুজো দেওয়া তাহলে হয়ে গেল। সকাল 10টার মধ্যে বা 11টার মধ্যে পুজো কমপ্লিট করলাম। এইবার আমাদের কি কাজ থাকছে, এইবার আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছি। কোথায় বেরিয়ে পড়ছি? এই চারপাশগুলো একটু হেঁটে দেখার জন্য। কি কি তোমরা হেঁটে দেখবে সেটা একবার দেখিয়ে দিই। ओम नारायणाय नमः। ये क्या हो रहा है? हाथ में दाहिने हाथ में 2 दाना अक्षत लेकर जल लेकर सब एक साथ करेंगे। তো সবাই কিন্তু আলাদা আলাদা এখানে, আর একসাথে কি সুন্দর এখানে দেখো তর্পণ করছে। আর আমরা আছি কিন্তু বিজয়নগর যে ঘাট আছে সেই ঘাটটার কাছে। আর এটা অ্যাকচুয়ালি কেমন, এটা হচ্ছে সাউথের একজন রাজা ছিলেন, তার নামে কিন্তু এই ঘাটটা। তো এখানে ম্যাক্সিমাম সাউথ থেকে আসা লোকজনই কিন্তু ম্যাক্সিমাম এখানে পুজো দিচ্ছে। আর ম্যাক্সিমাম এখানে কিছু পুজোর জায়গা আছে, এখানে তর্পণ করার জায়গা আছে। তো সকালবেলা হেঁটে হেঁটে কিন্তু তোমরা এরকমভাবে ঘুরতেই পারো, যার যে ঘাট যাওয়ার মন চাইবে ভেতর দিয়ে রাস্তা আছে, তোমরা ইজিলি চলে আসতে পারবে। বারাণসী শহরের এই আঁকাবাঁকা অলিপথগুলোই এটাই কিন্তু মেন আকৃষ্ট করে সবাইকে। আর এই রাস্তাগুলো দিয়েই কিন্তু তোমরা প্রত্যেকটা ঘাটে পৌঁছে যেতে পারবে। এখন আছি এই দশাশ্বমেধ ঘাটের কাছে, আর এখান থেকে যাব এখন যে যন্তর মন্তরটা সেটা দেখতে যাব। এইদিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট এই সাইডটায়, আর আমি এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এই ঘাটটাই হচ্ছে জনপ্রিয় আরতি ঘাট, আর ঠিক এই সাইডটা হচ্ছে ভার্চুয়াল এক্সপিরিয়েন্স মিউজিয়াম। দশাশ্বমেধের এই যন্তর মন্তর প্রবেশ টিকিট 25 টাকা। আর এই দেখো এটা হচ্ছে অনলাইনের জন্য, স্ক্যান অ্যান্ড পে করলে, তো আমি ভাবছি অনলাইনেও করে দেওয়া যাবে। তাহলে জাস্ট 1 মিনিট লাগলো, ফোনপের মাধ্যমে আমি পেমেন্ট করে দিলাম। কি সুন্দর দেখো, এই ভেতরে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে দারুণ লাগছে এই জায়গাটা। সব জায়গাতেই গেলে কিন্তু তোমরা বারাণসীর ইতিহাসগুলো দেখতে পাবে এই ভেতরে আসলে, খুব সুন্দর করে কিন্তু দেখাচ্ছে। যন্তর মন্তরের যে মেন অ্যাট্রাকশন, যেটার জন্য সবাই যন্তর মন্তর দেখে, সূর্যের ছায়া অনুযায়ী তখন কিন্তু এটা দিয়ে টাইম মেজার করা হতো। এখান থেকে আসার পরে ঘাটের দশাশ্বমেধ ঘাটের কিন্তু তোমরা পুরো ফুল ভিউ পাবে। ঘাটের ভিউ দেখার জন্য কিন্তু সব থেকে পারফেক্ট একটা জায়গা হচ্ছে কিন্তু এই যন্তর মন্তর। তো এটা হচ্ছে মান মন্দির, তারপরে কিন্তু রাজেন্দ্র প্রসাদ ঘাট, আর তারপরে কিন্তু ওই যে দশাশ্বমেধ ঘাট। এই জায়গাটা সত্যি কিন্তু একটা আলাদা রকম ভিউ পাবে তোমরা। এরপর আমরা ঘুরে দেখে নিলাম মন্দিরের কাছের আরও 2-1টা জনপ্রিয় ঘাট। রাস্তার চারিপাশে পাবে এরকম আঁকা বিভিন্ন রকমের ড্রয়িং এরকম, আর পাবে এরকম মন্দির। এগুলোই কিন্তু এই সৌন্দর্যতা। এখান থেকেই কিন্তু চলে এলাম আমরা মণিকর্ণিকা ঘাট কাছাকাছি। আর এখানে কিন্তু শ্মশান আছে, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ এত কাঠ। তো আমি আছি কিন্তু একদম মণিকর্ণিকা যে ঘাট, সেই ঘাটের একদম মাঝামাঝি জায়গায়। আমার যে এই সাইডটা আছে, এই সাইডটাকে বলা হয় কিন্তু গুপ্তধাম, আর এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে মুক্তধাম। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু শ্মশান, যেখানে অল টাইম সব দেহ পোড়ানো হয়। ব্যাস
আমাদের হেঁটে দেখা হয়ে গেল, হোটেলে গেলাম, একটু রেস্ট করলাম বা দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম, সেরে আমাদের মেন কাজ থাকবে, আমি ঠিক যেখানে বসে আছি এই দশাশ্বমেধ ঘাট, এখানে আসার পরেই তোমরা দেখতে পারবে প্রচুর ছোটোখাটো নৌকো, সেই নৌকোগুলো তোমাদের করে নিতে হবে বুক। আর তোমাদেরকে এইখানে যে 84টা ঘাট আছে সেটা তো ঘোরা সম্ভব নয়। এখন সময় আপডেট হচ্ছে 4:19 আর চলে এসছি আমরা দাঁড়ভাঙা ঘাটে, মানে আমরা যে এখানটায় আছি তার সরাসরি দাঁড়ভাঙা, আর কাছেই তো দশাশ্বমেধ ঘাট। তো এখান থেকে কিন্তু আমরা এখন করছি লঞ্চ বুক। আমাদেরকে বললো এরকম নাকি একটা লঞ্চ দেবে, মানে এরকম একটা নৌকো দেবে। দেখো এখানে হচ্ছে দাঁড়ভাঙা ঘাট, আর এইটাই হচ্ছে পাশেই হচ্ছে মুন্সি ঘাট। 84টা ঘাট একদমই কাছাকাছি মোটামুটি সবকটা ঘাট। এখান থেকে এই যে আমাদের নৌকো, এই নৌকোয় করে কিন্তু এখন আমরা যাব। সন্ধ্যেবেলার যে আরতি হয় না সেটাও তোমাদেরকে দেখাবো আজকে একদম এই লঞ্চে করে। ওই যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, চলো এই নৌকোটাতে উঠে পড়ি। তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখি, তোমরা যদি গ্রুপে 2 থেকে 3 জন থাকো সেক্ষেত্রে ছোট নৌকাগুলো বুক করলে প্রতিজন 200 টাকা করে নেবে। আর যদি তোমরা আরতি দেখার জন্য অনেকক্ষণের জন্য নৌকোটাকে বুক করো সেক্ষেত্রে তোমাদের ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি পড়বে। এটা আমাদের নিল 2500 টাকা, 6 জন আমরা এই বোটিংটা করছি। এরকম প্রচুর ঘাটকে কিন্তু আমরা দেখবো আজকে। টোটাল আছে 84খানা ঘাট, আর আমরা আজকে প্রায় 45খানা ঘাটকে কিন্তু এখানে দেখব। এই নৌকায় বসেই তোমরা পঞ্চতীর্থ মানে অসি ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, পঞ্চগঙ্গা ঘাট ও আদি কেশব ঘাট দেখে নিতে পারো। এটা দেখো কাশী করবট মন্দির, হালকা বেঁকে আছে। কেউ আসে আনন্দ করতে, কেউ আসে এই জায়গাটার মজা নিতে, কেউ আসে পুজো দিতে। আর কারোর মনের কিন্তু দুঃখ, কারণ তাদের স্বজনরা, পরিবারের কেউ এখানে কিন্তু আজ আর নেই। এক জায়গার দুটো রূপ, এখানে কেউ কাউকে হারিয়েছে, আর এখানে হয়তো কেউ এসছে নতুন বিয়ে করে পুজো দিতে। সত্যি দুরকম জায়গা। আমার আসার পরে এই জায়গাটা একটু মন খারাপ হলো, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়ম, মানুষকে একদিন ছেড়ে চলে যেতেই হয়। এখন সময় আপডেট 5:32, একটু পরে এখানে শুরু হবে সন্ধ্যা আরতি। এখানটায় আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ দশাশ্বমেধ ঘাট। তো এখান থেকে কিন্তু আজকে আরতি দেখবো। দেখো সব কিন্তু সাজানো হয়ে গেছে, ব্যাপক হবে কিন্তু আজকের এই আরতিটা। কি সুন্দর আরতি হচ্ছে, দেখো দারুণ লাগছে। আজকের দিনের মতো আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের 3 নম্বর দিন বারাণসীতে বাড়ি ফেরার দিন। আজকে আমরা কি করব? আজকে আমাদের যে কাজ থাকবে 3 নম্বর দিনে, একটু দেরি করে ঘুম থেকে উঠলেও হবে, আমাদেরকে করতে হবে এখানের কিছু লোকাল সাইট সি। কি কি মন্দির ঘুরতে পারবো আর কি কি জায়গায় আমরা এখানে ঘুরতে পারবো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি এখানে ঘোরার মতন আছে। এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে গির্জা মোড়। এই দেখো লেখা আছে গির্জা ঘর, এটাই হচ্ছে গির্জা। আর এখান থেকে কিন্তু অনেক গাড়ি পাওয়া যায়। যে আমার পেছনে দেখছো আনন্দ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আজকে এদের মাধ্যমে কিন্তু ঘুরবো আর সাইট সিনটা ঘুরবো। তার কারণ বাইরে জিজ্ঞেস করছিলাম, গাড়িতে ওরা অনেক বেশি চাইছিল। তো আমরা 6 জন আছি, গ্রুপে এলে সব থেকে তো ভালো। আর আমরা 6 জন আছি, 1600 টাকা করে। আজকে সারনাথ ঘুরবো, রামনগর ফোর্ট ঘুরবো, আর সাথে কিন্তু থাকছে এখানে যে ইউনিভার্সিটি বিখ্যাত সেগুলো আমরা ঘুরবো। ওই ইউনিভার্সিটির মধ্যেও নাকি মন্দির আছে। তো সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু আজকে ঘুরিয়ে দেখাবো। প্রথমে যাচ্ছি সারনাথ ঘুরতে। এই দিন আমরা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বুক করে বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য ছিল আমাদের সারনাথ। সারনাথের চারিপাশে তোমরা বিভিন্ন দেশের ভিক্ষুকদের তৈরি করা মন্দিরগুলো দেখতে পারো। সারনাথের এখানে কিছু মন্দির আরও যেগুলো আছে, যেগুলো তিব্বত, চীন, জাপান সেখানকার বৌদ্ধ ধর্মে দীক্ষিত যে ভিক্ষুকরা আছে তাদের মাধ্যমেও নাকি গড়ে উঠেছে। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সারনাথের ধামেক স্তূপা দেখতে। এরপর পৌঁছে গেলাম জৈন মন্দির। ওখান থেকে জৈন মন্দির দেখে মিউজিয়াম ঘুরে আমরা বেরিয়ে গেলাম রামনগর ফোর্ট ঘুরতে। সারনাথের টিকে থাকা এটাই কিন্তু একমাত্র বলা হয় স্তম্ভ, যেটা এখনো কিন্তু এখানে বেঁচে আছে, যেটার উচ্চতা হচ্ছে 43 মিটার।
আর যেটা ব্যাস, সেই ব্যাসের দৈর্ঘ্য কিন্তু প্রায় 28 মিটার। এটা নাকি পুরো লাল ইট আর পাথর দিয়ে নাকি তখন তৈরি করা হয়েছিল। এখন কিন্তু এরকম স্তূপ বানানো একদমই মানুষের পক্ষে আশা করি সম্ভব নয়। এই দেখো, এটা চলে এলাম এখন জৈন মন্দিরে। খুব সুন্দর লাগছে। এই চূড়াটাকে আমি ওই দিক দিয়ে দেখতে পাচ্ছিলাম, গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে। এরপর গেলাম রামনগর ফোর্ট, যাকে কাশী নরেশের দুর্গ নামেও আমরা জানি। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে দেখে নিলাম যুগল কিশোরের তৈরি বিড়লা মন্দির। এরপর ওখান থেকে বেরিয়ে সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এই মন্দির গেলে দেখতে পাবে তুলসীদাসের লেখা পুরো রামায়ণটা দেওয়ালে গল্পের আকারে লেখা রয়েছে। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। এই রামনগর ফোর্টে কিন্তু তোমাদের একবার হলেও আসতেই হবে। আমরা চলে এসেছি এখন আমাদের আরও একটা পয়েন্ট, এটা হচ্ছে বারাণসীর বিড়লা মন্দির। কত সুন্দর লাগছে দেখো একবার এই মন্দিরটাকে। এই হচ্ছে দেখো তুলসী মানস মন্দির। ওখানে দেখো দেখা যাচ্ছে রাম, সীতা আর লক্ষ্মণের মূর্তি। এই জায়গাটাতে কিন্তু সবসময় এই রাম কথাই চলে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম একটা সিল্ক ঘরে, যেখানে বারাণসীর বিখ্যাত সিল্ক তৈরি করা হয়। ওখানে গিয়ে দেখতে পেলাম পুরনো দিনে কিভাবে সিল্কের শাড়ি তৈরি করা হতো ও এখন কিভাবে সিল্কের শাড়ি তৈরি করা হয়। চাইলে তোমরা এখানে 1000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত সিল্কের বিভিন্ন রকমের ক্যাটাগরির শাড়ি কিনতে পারো। গাড়ির যে ড্রাইভার থাকবে ওনাকে বললেই তোমাদেরকে কোনো একটা জায়গায় যেখানে সিল্ক শাড়ি তৈরি করা হয় সেই কারখানায় নিয়ে চলে যাবে। আমরা এই জায়গাটাতে এসেছি, আশফাক নগর, কামাখ্যা, বারাণসী। এগুলো সব 3500 টাকার বেনারসি শাড়ি। দাদার এটা পছন্দ হলো, দারুণ লাগছে কিন্তু, মানে যার যেটা পছন্দ এখান থেকে কিন্তু তোমরা খুব কম দামে নিয়ে নিতে পারবে। দুর্দান্ত। যার সামনে বিয়ে আছে অবশ্যই এসে কিন্তু এখান থেকে নিয়ে যাও। নতুন যাদের বিয়ে হয়েছে, কাউকে গিফট করতে চাও বা নিজে নিতে চাও, আসো এখান থেকে নিয়ে নাও। ব্যাস, ঘোরা হয়ে গেল। এইবার যদি চাও একটু এই গঙ্গার সামনে এসে যে কোনো ঘাটের কাছে এসে একটু আড্ডা দাও। রাতে অনেক কটা ট্রেন আছে, যে ট্রেনগুলোয় তোমরা বাড়ি যেতে পারো। আমি পার্সোনালি ট্রেন করেছি রাতের জম্বু তাওয়াই এক্সপ্রেস, যেটা রাত 1:30-2 নাগাদ ঢুকবে। ওই ট্রেনে করে আমি যাব বাড়ি পরের দিন। সেদিনই বিকেলবেলা আমি পৌঁছে যাচ্ছি বাড়িতে। এছাড়াও আরও কিছু ট্রেন আছে। ব্যাস, পুরো বারাণসী 2 রাত 3 দিনের ঘোরা হয়ে গেল। এইবার দেখে নেওয়া যাক খরচাটা ঠিক আমাদের কত টাকা লাগছে। সমস্ত রকম খরচাই আমি জানো তোমাদেরকে 3 জনের হিসাবে বলি, তাহলে চলো দেখে নেওয়া যাক। এবার দেখে নেওয়া যাক 3 জনের কত টাকা পড়ছে এই বারাণসীর ট্যুরে। কলকাতা থেকে কলকাতা পর্যন্ত কত খরচা হতে পারে। ট্রেনের খরচ 375 টাকা করে, 3 জনের 1125 টাকা। আপ ও ডাউন 2250 টাকা। হোটেলে 3 দিনের খরচ 4500 টাকা। 3 দিনে 3 বেলার খাবার 3000 টাকা। যদি অন্নপূর্ণা ভোজনালয়ে খাওয়া যায় সেক্ষেত্রে খাবারের খরচটা পুরোটাই বাঁচানো যায়। পুজো দিতে খরচ হবে 200 টাকা। যদি ভিআইপি পাস না কাটা হয় সেক্ষেত্রে। নৌকা করে প্রত্যেকটা ঘাট ঘোরার খরচ প্রতিজন 200 টাকা করে, 600 টাকা। সাইট সিন ঘোরার খরচ 1500 থেকে 2000 টাকা, এক্সট্রা 1000 টাকা। সম্পূর্ণ খরচ 3 জনের 13,050 টাকা। এক্ষেত্রে একজনের খরচ 4,350 টাকা। যদি খাবারের খরচ বাঁচানো যায় অন্নপূর্ণা ভোজনালয়ে সেক্ষেত্রে খরচ আরও 2000 টাকা কমে হবে 11,000 টাকা। একজনের খরচ হবে 3,600 টাকা। ব্যাস, খরচার হিসাব হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম, কোনো অসুবিধা হয়নি। তাহলে আজকের মতন এই দশাশ্বমেধ ঘাট থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিই। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, হর হর মহাদেব।